আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমাদের প্যাসেজ নিয়ে যতগুলো যে 15টা ক্লাস হওয়ার কথা ছিল, যেটা এপ্রিলের মধ্যেই শেষ হবে। প্রতি একদিন পর পর আমরা একটা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব, এবং এখানে আমরা সবগুলো প্যাসেজ বুঝে বুঝে এবং দেখে দেখে পড়ার চেষ্টা করব, এবং এখান থেকে কীভাবে আমরা কোয়েশ্চেন, এমসিকিউ, সামারি এবং আমাদের ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, এগুলো কিভাবে আমরা সলভ করতে পারি সেগুলোও আমরা বোঝার চেষ্টা করব। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা নেলসন ম্যান্ডেলা দিয়ে স্টার্ট করব। সো আমাদের সাজেশনের মধ্যে প্রথমে ছিল নেলসন ম্যান্ডেলা। যারা যারা সাজেশনের ভিডিওটি দেখোনি তারা ওটা দেখে নিতে পারো। আমরা টোটাল 15টা পেজের সাজেশন দিচ্ছি এসএসসি 2024-এর জন্য। সো ওখান থেকে প্রথম পেজটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। So Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. এই সেন্টেন্সটা যদি বোঝার চেষ্টা করো, এখানে সাবজেক্ট হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ভার্ব হচ্ছে গাইডেড। তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড কাকে গাইড করছে? সাউথ আফ্রিকাকে গাইড করছে। কোত্থেকে কোথায়? দ্য শ্যাকলস অফ অ্যাপারথাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। তাহলে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের নিগড় থেকে, তাহলে এই যে শ্যাকলস অফ অ্যাপারথাইড, এটাকে বলা হচ্ছে বর্ণবাদের নিগড়। বর্ণবাদ মানে হচ্ছে অ্যাপারথাইড, অর্থাৎ ভাগ করে ফেলা, বর্ণ দ্বারা ভাগ করে ফেলা, যে কে কীরকম কালারের সেটা অনুযায়ী ভাগ করে ফেলা। সাদা এক কালার, হোয়াইট এক কালার, ব্ল্যাক আর এক কালার, সেরকম ওটার যে শিকল বা নিগড় থেকে বহুজাতিক একটা গণতন্ত্রে পরিণত করার নেতৃত্ব দিয়েছিল কে? নেলসন ম্যান্ডেলা গাইড করেছিল, নেতৃত্ব দিয়েছিল। অ্যাজ অ্যান আইকন অফ পিচ, কি হিসেবে? শান্তির প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে মীমাংসা করা বা বিচার করা, ন্যায় বিচার করা। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর ইনজাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা বিশ্বের যে জাস্টিস বা বিচার, এটাকে এম্বডি বা বাস্তবে রূপদান করছিল কে? নেলসন ম্যান্ডেলা। হু কেম টু, যে এসেছিল, এম্বডি বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল সংগ্রাম, ফর জাস্টিস ন্যায় বিচারের যে সংগ্রাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের ন্যায় বিচারের যে সংগ্রাম, সেটাকে বাস্তবে রূপদান করতে এসেছিল নেলসন ম্যান্ডেলা। এমপ্রাইজন ফর নিয়ারলি 3 decades, এগুলো বুঝতে হবে। এমপ্রাইজন এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কত বছর ধরে এমপ্রাইজন ছিল? অর্থাৎ জেলবন্দি। এমপ্রাইজন মানে হচ্ছে জেলবন্দি ছিল ফর নিয়ারলি 3 decades। 3 decades মানে হচ্ছে 30 বছর। 1 decades মানে হচ্ছে 10 বছর। ফর হিজ ফাইট, কিসের জন্য সে ইমপ্রাইজন ছিল বা বন্দি ছিল? ফর হিজ ফাইট, তার সংগ্রাম বা যুদ্ধের কারণে, এগেইনস্ট দ্য হোয়াইট মাইনরিটি রুল। হোয়াইট মাইনরিটি রুল মানে হচ্ছে সাউথ আফ্রিকাতে তখন যে খুব কম সংখ্যক হোয়াইট ছিল, অর্থাৎ সাদা মানুষ ছিল, ওরাই কিন্তু ওখানে রুল করতো, অর্থাৎ শাসন করতো। তো ওদের রুলের এগেনস্টে, ওদের রুলের বিরুদ্ধে সংগ্রাম করেছিল নেলসন ম্যান্ডেলা। সেই কারণে ও 30 বছর পর্যন্ত জেলবন্দি ছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, দৃঢ় প্রতিজ্ঞা। রিজলভ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। সে কখনোই তার রিজলভ থেকে কি করে নাই? হারিয়ে যায়নি। টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। এমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি দেওয়া, অর্থাৎ মুক্তি পাওয়া। তার মানুষের, অর্থাৎ সাউথ আফ্রিকার মানুষের মুক্তির যে যুদ্ধ সংগ্রাম, ওখান থেকে কখনো সে লস্ট হয়নি, হারিয়ে যায়নি, বা এটার যে দৃঢ় প্রতিজ্ঞা, সেখান থেকে সে কখনো হারিয়ে যায়নি। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। টু ব্রিং ডাউন অ্যাপারথাইড, ব্রিং ডাউন মানে হচ্ছে কি করা? শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। অ্যাপারথাইড বর্ণবাদ, সে বর্ণবাদকে উচ্ছেদ করা বা ধ্বংস করার জন্য কি করছিল? দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ওয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, সিভিল ওয়ার অ্যাভয়েড করে, অর্থাৎ সিভিল ওয়ার পরিহার করে। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। দেশের মধ্যে যে যুদ্ধ হয়, অন্য বাইরের দেশে না, দেশের ভিতরে যে যুদ্ধ হয়, সেটাকে বলা হচ্ছে সিভিল ওয়ার। এই সিভিল ওয়ার না করেই সে বর্ণবাদকে কি করার জন্য ডিটারমাইন্ড ছিল? ব্রিং ডাউন, অর্থাৎ উচ্ছেদ করার জন্য ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। হিজ প্রেস্টাইজ অ্যান্ড কারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড। তাহলে তাকে কে হেল্প করছে? হিজ প্রেস্টাইজ অ্যান্ড কারিজমা, অর্থাৎ তার মর্যাদা। প্রেস্টাইজ মানে হচ্ছে মর্যাদা, কারিশমা মানে হচ্ছে মানে একটা এমন একটা গুণ যেটা মানুষকে উৎসাহ সঞ্চার করতে পারে। সো হিজ প্রেস্টাইজ অ্যান্ড কারিশমা হেল্পড, সাহায্য করছিল কাকে? হিম, তাকে কি করতে সাহায্য করছিল? উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে সমর্থনটা লাভ করতে সাহায্য করছিল। তো এরপর এর একটা স্পিচের অংশ দেওয়া আছে। আই হেট রিস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশন, বর্ণবাদকে, বর্ণবিভক্তিকে,
মোস্ট ইন্টেন্সলি একেবারে খুব তীব্রভাবে অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর যে কোনো প্রকারকে অর্থাৎ আমি বর্ণবাদ এবং বর্ণবাদের যে কোনো প্রকারকে খুব তীব্রভাবেই কী করি ঘৃণা করি আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি আমি সংগ্রাম করেছি আমি এটার বিরুদ্ধে সবসময় সংগ্রাম করেছি অল ডিউরিং মাই লাইফ আমি সারা জীবনে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি আই উইল ফাইট ইট নাও আমি এখনও এটার বিরুদ্ধে সংগ্রাম করব অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস এবং আমার জীবনের শেষ পর্যন্ত আমি এটা করে যাব Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994 তাহলে ইনফরমেশনগুলো একটু তোমরা খেয়াল করতে পারো 1994 সালে সে যখন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয় তখন অ্যাকসেপ্টেন্স স্পিচ দিতে হয় একটা তখন সে এই কথাটা বলেছিল কে বলছিল ম্যান্ডেলা দ্য টাইম ফর দ্য হিলিং অফ দি ওনস হ্যাজ কাম ওনস মানে হচ্ছে যারা আসলে নিপীড়িত যারা আসলে শোষিত হয়েছে ওদের হিলিং অর্থাৎ ওদের যে সমস্যা সেটার থেকে পরিত্রাণ বা সেখানের মুক্তি এখনকার সময় হয়ে গেছে দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য chasm দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম অর্থাৎ যেটি আমাদেরকে ডিভাইড করেছে সেটার মধ্যে একটা ব্রিজ স্থাপন করার সময় এখন হয়ে গেছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি আমাদের মধ্যে বিবাদ সৃষ্টিকারী ফাটলগুলো জোড়া লাগানোর সময় হয়ে গেছে ব্রিজ মানে হচ্ছে একটা আরেকটার সাথে জোড়া লাগানো উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমেন্সিপেশন সে বলছে যে আমরা সর্বশেষ আমাদের কি করছে পলিটিক্যাল বা রাজনৈতিক মুক্তি অর্জন করেছে In 1993 Mandela was awarded the Nobel Peace Prize 1993 সালে সে কি করছে ম্যান্ডেলা was awarded Nobel Peace Prize সে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে an honor he shared with F.W. de Klerk the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid তাহলে সে 1993 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে এই সম্মানটা সে শেয়ার করছে কার সাথে হি শেয়ার্ড উইথ F.W. de Klerk অর্থাৎ F.W. de Klerk নামে একজন হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম সে যে তাকে মুক্তি দিয়েছিল ফ্রম প্রিজন জেল থেকে মুক্তি দিয়েছিল 3 years earlier অর্থাৎ 3 বছর আগে জেল থেকে মুক্তি দিয়েছিল এবং নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড এই যে বর্ণ বৈষম্য সেটা নিয়ে তারা একমত পোষণ করছিল বা এটা নিয়ে ওরা মীমাংসা করছিল তাহলে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল এটার মিনিং হচ্ছে কি প্রমিনেন্ট রোল মানে হচ্ছে বিশিষ্ট ভূমিকা অর্থাৎ একটা বিখ্যাত ভূমিকা পালন করা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অর্থাৎ বিশ্ব মঞ্চে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি in the face of challenges ranging from political repression to AIDS political repression মানে হচ্ছে রাজনৈতিক নিপীড়ন অর্থাৎ রাজনৈতিকভাবে একজন আরেকজনের উপর অত্যাচার করা টু এইডস মানে হচ্ছে একটা রোগের নাম তো রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডসের মতো সমস্যা মোকাবেলায় যত ধরনের চ্যালেঞ্জেস আছে সেগুলো মোকাবেলায় হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদার একজন ধারক হিসেবে অ্যাডভোকেট মানে হচ্ছে দেখেন ধারক হিসেবে মানবিক মর্যাদার একজন ধারক হিসেবে ম্যান্ডেলা বিশ্ব মঞ্চের একটি বিশিষ্ট ভূমিকা পালন করে He formally left public life in June 2004 before his 86th birthday আর 86 বছর বয়স হওয়ার আগে এসে 2004 সালে তার কর্মজীবন শেষ করে আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন শেষ করে বা ত্যাগ করে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান তার প্রিয় কান্ট্রিম্যান বা জনগণদের বলছিল যে ডোন্ট কল মি আমাকে ডেকো না আই উইল কল ইউ আমি তোমাদের ডাকবো বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি সম্মানিত জননেতাদের মধ্যে একজন হিসেবে সে এখনও আছেন কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট অর্থাৎ কিসের সাথে মিশে গেছে ও স্বাধীনতা সম্মান ও মানবাধিকারের একটা বার্তা হিসেবে সে এখনও ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় বা সম্মানিত জননেতা হিসেবে আছেন হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম সে একদম কেন্দ্রে ছিল আমাদের সময়ের একদম কেন্দ্রে ছিল আওয়ার্স ইন সাউথ আফ্রিকাতে অ্যান্ড ইউর্স এবং তোমাদেরও ওয়ার এভার ইউ আর অর্থাৎ তোমরা যেখানেই থাকো তোমাদেরও এবং আমাদের সাউথ আফ্রিকার মানুষদের একজন এপিসেন্টার অথবা কেন্দ্র হিসেবে ছিল নাদিয়ান গর্ডেমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার ওয়ান্স রিমার্কড নাদিয়ান গর্ডেমার নামের একজন সাউথ আফ্রিকান রাইটার যে নোবেল লরেটও পেয়েছিল অর্থাৎ নোবেল অর্জন করেছিল লিটারেচারে এক সময় রিমার্ক করেছে অর্থাৎ রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করেছিল যে নেলসন ম্যান্ডেলা ছিল আমাদের সময়ের সাউথ আফ্রিকার একজন কেন্দ্রে মানে একজন একেবারে
কেন্দ্রে রয়েছে, সবাই ওকে নিয়ে কথাবার্তা বলতেছে, সেরকম একজন মানুষ, এবং তোমাদেরও একজন মানুষ ছিল, wherever you are, তুমি যেখানে ছিলে। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, অর্থাৎ যে সময়টা ম্যান্ডেলা, বিহাইন্ড বার্স মানে এখানে বোঝাচ্ছে জেলের ভিতর, অর্থাৎ জেলের ভিতরে যে ম্যান্ডেলা সময় কাটিয়েছিল, বছরগুলো ছিল, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার and a leader of mythic stature for millions of black South African and other oppressed people far beyond his country's border, charged with capital offences in the 1963 Rovania trial. His statement from the dock was his political testimony. অনেক বড় একটা সেন্টেন্স, এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে পুরো জিনিসটা, দ্য ইয়ার্স মেড ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স, অর্থাৎ ম্যান্ডেলা যে জেলের ভিতর সময়টা কাটিয়েছিল সেটাই তাকে কি বানিয়েছে, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। ম্যান্ডেলা যে কারাগারে যে সময়টা অতিবাহিত করেছিল তাকে বিশ্বের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দী হিসেবে পরিচয় দিয়েছিল এবং পরিচিতি পেয়েছিল। এ লিডার অফ মিথিক স্ট্রেচার, অর্থাৎ অলৌকিক একজন নেতৃত্ব হিসেবে সে পরিচিতি পেয়েছিল ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, লক্ষ লক্ষ সাউথ আফ্রিকানদের কাছে, অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য যারা শোষিত নিষ্পেষিত মানুষ ছিল, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের বাইরেও, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রোবোনিয়া ট্রায়াল, অর্থাৎ রোবোনিয়া ট্রায়াল নামে একটা বিচার কার্য 1963 সালের একটা বিচার কার্যে ক্যাপিটাল অফেন্সেস হিসেবে, অর্থাৎ গুরুতর অপরাধ, ক্যাপিটাল অফেন্সেস, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, কিসের চার্জ হয়েছিল, ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ ক্যাপিটাল অফেন্সেস বা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে সে কোথায় গিয়েছিল, জেলে বন্দী ছিল, এবং ওই বিচারটার নাম কি ছিল, রোবোনিয়া ট্রায়াল। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, অর্থাৎ ডক থেকে সে যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। During my lifetime, I have dedicated myself to this struggle. এটাও কিন্তু একটা ওর কথা বলতেছে, সো আমরা এখানে বলতে পারি ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনে, আমার জীবনকালে, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি আমার নিজেকে, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে, অফ দি আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের জন্য। আই ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি যে শ্বেতাঙ্গ আধিপত্য ছিল, শ্বেতাঙ্গ যে ডমিনেশন করার ভাব ছিল, অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি এবং কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। আই হ্যাভ চেরিশ দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি সবসময়, চেরিশ মানে কি, চেরিশ মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, মনে প্রাণে কোনো কিছু চাওয়া, সেটাকে বলা হচ্ছে চেরিস্ট। আমি মনে প্রাণে চেয়েছি একটা আদর্শ গণতান্ত্রিক এবং মুক্ত সোসাইটি, ইন উইচ অল পারসন, যেখানে সবাই, সব মানুষ, লিভ টুগেদার, একত্রে বসবাস করবে, ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, সব সুযোগ সুবিধা ইকুয়াল, সমান সুযোগ সুবিধা নিয়ে সবাই একসাথে এখানে শান্তিভাবে বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টকে বলছিল, অর্থাৎ এটাই ছিল মূলত সে যখন কোর্টে তার বক্তব্য দিচ্ছিল, স্টেটমেন্ট দিচ্ছিল, তখন এই কথাটা বলছিল, এবং এটা কি ওরা বলতেছে কি, পলিটিক্যাল টেস্টিমনি। ইটস অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, অর্থাৎ সে বলছে যে এটা একটা আদর্শ যেটার আশায় আমি বেঁচে থাকবো, অ্যান্ড টু অ্যাচিভ, এবং অর্জন করার জন্য, অর্থাৎ আমি আমার বেঁচে থাকার এবং অর্জন করার জন্য এটাই একটা আমার আদর্শ। বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইটস অ্যান আইডিয়াল, এটাই একটা আমার আদর্শ, ফর উইচ আই এম প্রিফেয়ার টু ডাই, যেটার জন্য আমি মরে যেতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, তাইলে এরপরে বলতেছে, এটা কিন্তু একটা হওয়ার কথা, এখানে একটা স্পিচ ছিল যে ম্যান্ডেলা তখন ওই পলিটিক্যাল এমানসিপেশন বা টেস্টিমনিতে বলছিল, পলিটিক্যাল টেস্টিমনিতে বলছিল, ফ্রেন্ডস অ্যাডোর্ড, তাকে আদর করে, ম্যান্ডেলাকে আদর করে, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, তাকে ডাকতো মাদিবা, দ্য ক্ল্যান নেম বাই উইচ হি ইজ নোন, যার মাধ্যমে, একটা গোত্রের নাম, অর্থাৎ গোষ্ঠীর নাম মাদিবা, যার মাধ্যমে তাকে সে পরিচিত ছিল। পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লাউডেড মানে এখানে কি করা না, মানে চিল্লাচিল্লি করা না, লাউড মানে হচ্ছে এখানে চিল্লাচিল্লি করা না, মানুষ তাকে প্রশংসা করতো, অর্থাৎ পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, তার যে উদারতা, মানবিকতা, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মর্যাদার সে মানুষজন প্রশংসা করত। সো এখন দেখো আমরা যদি
মাল্টিপল কোয়েশ্চেনগুলো দেখি। এখানে আমাদের বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। আমাদের 4টা অল্টারনেটিভস দেওয়া আছে, ওখান থেকে আমাদের একটা অপশন, বেস্ট অপশনটা খুঁজে বের করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নিয়ারলি ইন লাইন 3? লাইন 3তে নিয়ারলিটা কোথায় আছে আমরা আগে দেখি। এই যে ইমপ্রাইজন ফর নিয়ারলি 3 ডিকেডস, অর্থাৎ সে 30 বছর ধরে, অর্থাৎ প্রায় 30 বছর, প্রায় বোঝানোর জন্য আমাদের নিয়ারলিটা ব্যবহার হয়েছে। এস্টিমেটেড, তাহলে আমরা এখান থেকে কোনটা বলতে পারি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ নিয়ারলি লাইন 3, অর্থাৎ এটা এক্স্যাক্টলি 3 না, এটা একটা এস্টিমেটেড নাম্বার, যে 30 বছর ধরে সে জেলে বন্দি ছিল। তাহলে এটা কি বোঝাবে? মোর তো বোঝাচ্ছে না, সে 30 বছর অধিক বোঝাচ্ছে না, এস্টিমেটেড এটাও বোঝাচ্ছে না। মাছ আর মোর এটা আসলে প্লুরাল এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং এরপর হচ্ছে অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, তাহলে এখানে নিয়ারলি মানে বোঝাচ্ছে বেসিক্যালি অ্যাবাউট, এস্টিমেটেড না। এস্টিমেটেড মানে হচ্ছে আন্দাজ করা, এখানে নিয়ারলি বলতে বোঝাচ্ছে তোমাদের 3 ডিকেডস, নিয়ারলি 3 ডিকেডস, অর্থাৎ প্রায় 30 বছরের কাছাকাছি। অর্থাৎ ওরা আসলে জানে যে কত দিন, কিন্তু এটা এস্টিমেট করে বলে নাই, বলছে যে প্রায় 30 বছর। তাহলে প্রায় এটা বোঝানোর জন্য আমরা বলতে পারি অ্যাবাউট 3 ডিকেডস অর অ্যাবাউট 30 ইয়ার্স। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। এরপর যদি আমরা দেখি হোয়াট ডাজ রিজলভ রেফার ইন লাইন 4, তার লাইন 4-এ আমাদের একটা রিজলভ শব্দ ব্যবহার হয়েছে, সেটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? রেফার মানে হচ্ছে কি বোঝায়, মানে বোঝানো। তাহলে হোয়াট ডাজ রেফার মানে হচ্ছে কি বোঝায়। এই যে দেখো, তাহলে এখানে কি বলতেছে? ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। এটার অর্থ কি বলছিলাম? ম্যান্ডেলা কখনো জনসাধারণের মুক্তির সংগ্রাম থেকে বিরত থাকেননি। তাহলে মুক্তির সংগ্রামের যে তার একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল, সেখান থেকে সে কখনো লস্ট হননি বা বিরত থাকেননি। তাহলে রিজলভ মানে হচ্ছে একটা ইচ্ছা বা কোনো একটা কিছু পাওয়ার ইচ্ছা, যেটা দৃঢ় সংকল্প। তাইলে এখানে আমরা বলতে পারি যে হোয়াট ডাজ রিজলভ রেফার ইন লাইন 3, তাহলে এটা অবশ্যই ডিটারমিনেশন, এটা হচ্ছে আমাদের আনসার। কারণ ফেইথ, ভাগ্য, এন্টিটি, সত্তা, বিলিফ, এগুলো না, সে বিলিফে করতো না, এগুলো ফেইথও ছিল না, তার একটা প্রতিজ্ঞা ছিল, ডিটারমিনেশন ছিল। হোয়াট ডাজ ইন্টেন্সলি রেফার ইন লাইন 6? লাইন 6-এ ইন্টেন্সলি দ্বারা আমাদের কি বোঝাচ্ছে সেটা যদি আমরা দেখি, এই যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, তাহলে তীব্রভাবে, এটা মানে কি বোঝাচ্ছে? তীব্রভাবে, ইন অল ইটস ম্যানিফেস্টেশন, অর্থাৎ সে রেস ডিসক্রিমিনেশনকে খুব তীব্রভাবে ঘৃণা করে, সেটা বোঝানোর জন্য ইন্টেন্সিটিটা ব্যবহার হয়েছে। তাহলে ইন্টেন্সলি মানে ফেয়ারলি, বিলিভেবলি, আর্ডেন্টলি, স্লাইটলি, তাহলে এখানে আর্ডেন্টলি শব্দটা দ্বারাও তীব্র আসলে, অর্থাৎ কঠোর বোঝাচ্ছে, সুতরাং এখানে এটার আনসার হবে আর্ডেন্টলি। হোয়াট ডাজ ডিউরিং মিনস ইন লাইন 6? তাহলে ডিউরিং অর্থ আমরা জানি একটা সময়কাল নির্দেশ করে, তাহলে স্প্যান অফ টাইম এটা হওয়ার কথা, কিন্তু লাইন 6-এ আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখি। লাইন 6 মানে ইন্টেন্সলি যেখানে ছিল সেটাই আসলে লাইন 6 হওয়ার কথা, যেহেতু দুটাই লাইন 6। এই যে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, এই যে ডিউরিং শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে ডিউরিং মানে বোঝাচ্ছে তার সারা জীবনের সময় ধরে, সেটা বোঝাচ্ছে। কিন্তু ডিউরিং অর্থ একটা নির্দিষ্ট সময় বোঝায়, অর্থাৎ তার সারা জীবন যতটুকু, সেটাই কিন্তু ওর নির্দিষ্ট সময়। তাহলে আমরা যদি এখানে আনসারটা দেখি, স্প্যান অফ টাইম এটা আনসার হওয়ার কথা, স্প্যান অফ লাইফ এটা আনসার হওয়ার কথা, যেহেতু দুইটাই আনসার, তাহলে আমরা দিব বথ 1 and 2। এরপরে ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রাইজন্ড ফর নিয়ারলি, এই যে আমরা বললাম 30 বা 3 ডিকেডস মানে হচ্ছে 30 বছর, এটা আমরা ফেসেস পরে জানতে পারলাম। এখন আমরা যদি আমাদের ওপেন এন্ডেড বা শর্ট কোয়েশ্চেন্সগুলো দেখি, এই কোয়েশ্চেনগুলো আনসার করার সময় মাথায় রাখতে হবে, কোয়েশ্চেনগুলোর ইনফরমেশনগুলো নিতে হবে তোমার প্যাসেজ থেকে, বাট ওখান থেকে হুবহু তুলে দেওয়া যাবে না। যদি তুলে দেওয়া যায়, ওই ইনফরমেশনগুলো নাও এবং এক্স্যাক্টলি তোমার মতো করে জিনিসটা একটু লেখার চেষ্টা করো, চেঞ্জ করে, মানে তোমার নিজের মতো করে বলার চেষ্টা করো। জাস্ট একটা লাইন তুলে দিলে এটার আনসার আসলে হয় না। তারপরে এখানে বলছে হু ইজ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে ওখানে বলা নাই, কিন্তু ও সম্পর্কে অনেক কিছুই বলা আছে। ওয়াই ইজ হি ফেমাস, সে কেন বিখ্যাত? আমরা বলতে পারি নেলসন ম্যান্ডেলা ইজ এ সাউথ আফ্রিকান লিডার, এটা হচ্ছে তার সম্পর্কে একটা কথা। হি ইজ ফেমাস ফর হিজ স্ট্রাগল এগেনস্ট অ্যাপার্থাইড অ্যান্ড ফর ওপেনিং আপ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ সে কেন বিখ্যাত? কারণ সে সংগ্রাম করেছিল, যে বর্ণ বৈষম্য ছিল সেটার বিরুদ্ধে সে সংগ্রাম করেছে, এবং একটা মাল্টিরেশিয়াল অর্থাৎ বহু জাতিক একটা গণতন্ত্র ওখানে প্রতিষ্ঠা করছিল, সেটার জন্য সে বিখ্যাত। When did he become the first black president in South Africa? What did he say in the inaugural speech as president? Inaugural speech মানে হচ্ছে acceptance speech, যেটা আমরা প্যাসেজে পড়ছিলাম। সে কি বলছিল আমরা যদি দেখি, এই যে এখানে দেখো, ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 সালে সে
ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল এবং তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ, এটার মিনিং হচ্ছে যখন একজন প্রেসিডেন্ট হয় তখন ফার্স্ট একটা যে বক্তৃতা দেয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। ওটাকে আবার ইনাগুরাল স্পিচও বলে। ইনাগুরাল মানে হচ্ছে উদ্বোধনী বক্তৃতা আর কি, উদ্বোধনী বক্তৃতা। তাহলে ইনাগুরাল অ্যাকসেপ্টেন্স দুইটা এখানে একই কথা বোঝাচ্ছে। তো সে কি বলছিল, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। এগুলাই আসলে তোমাকে এখানে আনসার হিসেবে চাচ্ছে। সুতরাং তুমি বলতে পারো when did he become, তাহলে he became the first black president of South Africa in 1994, and in his inaugural speech as president he urged that the time for the healing of the wounds and to bridge the chasm that divide the black and white people has come. তাহলে এগুলো কিন্তু আমরা ওখানে পড়ছিলাম বা ওখানে দেখছিলাম। তাহলে এগুলো নিজের মতো করে একটু লিখতে হবে যে সে চাচ্ছিল, সে সবাইকে বলছিল যে দ্য টাইম ফর হিলিং, অর্থাৎ যে ওন্স অথবা নিপীড়িতদের যে বা শোষিত যারা হয়েছিল ওদের মুক্তি দেওয়ার সময় এখন চলে এসেছে। টু ব্রিজ এবং টু ব্রিজ দ্য chasm দ্যাট ডিভাইড, আমাদের যা বিভক্ত করে রাখছে সেটা এখন জোড়া লাগানোরও সময় চলে আসছে। হি অলসো সেড দ্যাট দ্য ব্ল্যাক পিপল হ্যাভ অ্যাচিভড পলিটিক্যাল ইমানসিপেশন। তাহলে এখানে বলতে হবে ইমানসিপেশন। এতটুকু আমাদের আনসার এনাফ। তারপর আমরা যদি দেখি হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলার ড্রিম, নেলসন ম্যান্ডেলার ড্রিম কী ছিল, ফর হোম ডিড হি ফাইট অ্যান্ড হাউ, তার ড্রিম কী ছিল, কার জন্য সে ফাইট করেছিল এবং কিভাবে সে ফাইট করেছিল। নেলসন ম্যান্ডেলাস ড্রিম ওয়াজ টু ফ্রি দ্য ব্ল্যাক পিপল অফ সাউথ আফ্রিকা। তার ড্রিম ছিল যে হোয়াইট মাইনরিটি যারা ছিল ওদের যে ডোমিনেশন, তাদের ওখান থেকে যারা ওখানকার ব্ল্যাক পিপল ছিল ওদেরকে মুক্ত করা। সাউথ আফ্রিকার যে ব্ল্যাক পিপল ছিল ওদেরকে মুক্ত করা কোত্থেকে, শেকলস অফ অ্যাপারটাইড, যে শিকলস মানে হচ্ছে শিকল আর কি, যে বর্ণ বৈষম্য যা ছিল ওখান থেকে ওদের অধিকার মুক্ত করার জন্য সে স্বপ্ন দেখত। হি ফট ফর হিজ কান্ট্রিম্যান, তার দেশের মানুষের জন্য সে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, স্পেশালি ফর ব্ল্যাক কমিউনিটি, কৃষ্ণাঙ্গ কমিউনিটি যারা ছিল ওদের জন্য সে অনেক সংগ্রাম করেছে। হি ফট সো courageously and firmly that no imprisonment and torturing could weaken his spirit. সে অনেক আগ্রহ এবং দৃঢ় প্রতিজ্ঞা সহকারে সে সংগ্রামগুলো করেছিল যে নো ইমপ্রাইজনমেন্ট, অর্থাৎ তাকে যে ইমপ্রাইজনমেন্ট মানে হচ্ছে এখানে কারাবন্দি করা, ইমপ্রাইজনমেন্ট বা টর্চারিং, যে তার টর্চার করা, শাস্তি দেওয়া, এগুলা তার স্পিরিট বা যে তার প্রতিজ্ঞা ছিল সেটাকে উইকেন্ড করতে পারেনি অথবা দুর্বল করতে পারেনি। এরপর বলছে হোয়াট ডিড হি সে ইন দ্য কোর্ট অফ রেবনিয়া ট্রায়াল, অর্থাৎ আমরা একটা জিনিস পড়ছিলাম, তাকে ট্রায়ালে যখন নিয়ে যাওয়া হয়েছিল তার ডগ থেকে সে কিছু স্পিচ দিয়েছিল যেটা পলিটিক্যাল টেস্টিমনি হিসেবে পরবর্তীতে ছিল। সো এটাই আমাদের এখানে জিজ্ঞেস করছে সে কি বলেছিল। ইন দ্য কোর্ট অফ রেবনিয়া ট্রায়াল ম্যান্ডেলা সেড দ্যাট হি স্ট্রাগল এগেনস্ট বোথ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন ইন হিজ ইন্টার লাইফ অ্যান্ড হ্যাড এ ড্রিম ফর ফেয়ার অ্যান্ড ফ্রি সোসাইটি। তাহলে এরপর দেখো, আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল, হোয়াট ডাজ দ্য আইডিয়াল দ্যাট ম্যান্ডেলা ওয়াজ টকিং অ্যাবাউট। তাহলে ও কথার মধ্যে বলছিল আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল, যেটার জন্য আমি বেঁচে আছি, যেটার জন্য আমি যুদ্ধ করবো এবং যেটার জন্য আমি মরে যেতে প্রস্তুত। এই জিনিসটা এখানে যে আইডিয়ালের কথা বলছে, সেই আইডিয়াল বলতে আসলে কী বোঝাচ্ছে সেটা এখানে জিজ্ঞেস করছে। তাহলে ও আসলে কিসের আইডিয়ার কথা বলছিল, ম্যান্ডেলা ওয়াজ টকিং অ্যাবাউট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, যেখানে সবাই সবার মতো করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে পারবে। দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন অ্যান্ড অল পিপল উইল গেট ইকুয়াল রাইট অ্যান্ড অপরচুনিটি টু লিভ টুগেদার ইন হারমোনি, শান্তিতে সেখানে সবাই বসবাস করতে পারবে, সেই রকম একটা আইডিয়ালের কথাই সে তখন বলেছিল। সেই ছিল 5টা কোয়েশ্চেন। এরপরে আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি, কি পেসেজ থেকে যদি তোমাকে কোনো ফ্লো চার্ট আছে, ফ্লো চার্ট বলতে আসলে বোঝাচ্ছে তোমাকে কিছু একটা স্পেসিফিক ইনফরমেশন দিয়ে দিবে, ওই ইনফরমেশনের মতো অন্য কতগুলো ইনফরমেশন তোমাকে অ্যারাউন্ড 5টা মতো নতুন ইনফরমেশন ফ্লো আকারে লিখতে হবে, অর্থাৎ একটা চার্টে লিখতে হবে। তাহলে এখানে আমাদের ফার্স্টে যেটা আছে, অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, তাহলে কার সম্পর্কে বলতেছে, আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার কিছু আইকনিক ইমেজ সম্পর্কে আমাদের এখানে একটা ফ্লো চার্ট লিখতে হবে। তাহলে আমরা যদি ফার্স্টে দেখি অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অর্থাৎ এটা ছিল নেলসন ম্যান্ডেলার একটা ইমেজ। তাহলে এখান থেকে আমরা আর লিখতে পারি এ পারসন হু চেরিশ দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যেহেতু একটা বলতেছে যে হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদার একজন অ্যাডভোকেট হিসেবে সে ছিল, এরপরে হচ্ছে এ পারসন, সে একজন ছিল হু চেরিশ, যে চাইতো দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক সোসাইটি, সে একজন গণতান্ত্রিক সমাজের
আদর্শ সে মনে প্রাণে চাইতো, চেরিস্ট করতো। এ মেসেঞ্জার, সে একজন মেসেঞ্জার ছিল অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। সে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একজন মেসেঞ্জার বা দূত হিসেবেও এখানে ছিল। এ সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার অ্যান্ড অ্যাডমিটেড স্ট্যাচার, তাহলে সে ছিল একজন পলিটিক্যাল প্রিজনার, যার জন্য সে অনেক বিখ্যাত। এ পারসন ইমপ্রাইজন ফর অ্যাবাউট 3 decades, সে কেমন ছিল, সে একজন জেলবন্দিও ছিল ফর অ্যাবাউট 3 decades, কত বছর, 3 দশক, অর্থাৎ 30 বছর ধরে। এ পারসন হু লেফট পাবলিক লাইফ ইন হিজ পিক আওয়ার্স, অর্থাৎ তার যখন উপভোগ করার সময় হয়েছিল, অর্থাৎ তার যখন ক্ষমতা উপভোগ করার সময় হয়েছিল, সে পাবলিক লাইফ অর্থাৎ তার কর্মজীবন থেকে সে অবসর গ্রহণ করেছিল। এগুলো ছিল তোমার ফ্লো চার্ট, এবং ফ্লো চার্ট লেখার এখানে কিছু স্ট্রাকচার আছে। তুমি কিন্তু ফ্লো চার্টে একটা সেন্টেন্স লিখতে পারবে না, এবং এগুলা স্টার্ট করতে হবে কোনো নাউন দিয়ে অথবা জিরান্ড অথবা তোমার পার্টিসিপল দিয়ে, এগুলো স্টার্ট করতে হয়, এবং এগুলো কোনো সেন্টেন্স হইতে পারে না। এগুলো ফ্রেজ হয় বেসিক্যালি, তোমাকে যেটা আগে থেকে প্রশ্ন দেওয়া থাকবে সেটার উপর বেস করে এই ফ্লো চার্টের জিনিসপত্রগুলো লিখতে হয়। ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় এবং এগুলোর যে নিয়ম কারণ রয়েছে সেগুলো সম্পর্কে একটা আলাদা ভিডিও আছে, আমি কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ফ্লো চার্টের ভিডিওটা দেখে নিলে এগুলো আসলে কীভাবে বের করা যায় সেটাও তুমি ওখান থেকে দেখে নিতে পারবা। এবং এই প্যাসেজের ফ্লো চার্টটা কীরকম হতে পারে সেটা আমরা একটা এখান থেকে টেমপ্লেট হিসেবে দিলাম, এবং এগুলো ডিফারেন্ট আকার আসতে পারে। আমি এখানে অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি বললাম, প্রশ্ন হয়তো অন্য একটা জিনিস আসতে পারে। তোমাকে এখানে যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি আসলে একটা ফ্লোচার্ট কীভাবে লিখবা, ওই প্যাসেজ থেকে আসলে কী কী লেখা দরকার সেটা তুমি এখান থেকে বুঝতে পারলা। আর যদি সামারাইজ লিখতে বলে, অর্থাৎ সামারি যদি লিখতে বলে, তোমাকে বিষয়টা বুঝতে হবে সামারি মানে হচ্ছে পুরো ইনফরমেশনটা তোমাকে ছোটো আকারে লিখতে হবে। সাধারণত সামারি লেখার রুলস হচ্ছে তুমি 1/3 লিখবে, অর্থাৎ সবগুলো যদি 150টা শব্দ থাকে, ফর এক্সাম্পল একটা প্যাসেজে 150টা শব্দ আছে, যদিও থাকে না এতগুলো, তো ওখান থেকে যদি তোমাকে সামারি লিখতে পারো তাহলে তুমি সর্বোচ্চ 50টা লিখতে পারো। 1/3 মানে হচ্ছে 150-এর 50টা লিখতে পারো, অথবা আরও ছোটো হলে আরও ছোটো। সাধারণত তুমি সর্বোচ্চ 5 লাইন পর্যন্ত লিখতে পারো। এগুলো তো গোনার দরকার নেই, তুমি জাস্ট একটা আন্দাজ করে যাতে এটা বড় না হয়, আবার যাতে বেশি ছোটোও না হয়, এবং তোমার ইনফরমেশনগুলো যাতে এখানে সবগুলো বোঝা যায়। যেমন আমরা যদি এই পেসেজ পড়ছি, এখন যদি সামারিটা দেখি, নেলসন ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স হু ফট টু ফ্রি হিজ পিপল। তো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যদি আমরা বলি, ও ছিল একজন বিখ্যাত লিডার যে তার মানুষদের মুক্ত করতে কী করেছিল, যুদ্ধ করেছিল বা সংগ্রাম করেছিল। হি হ্যাড টু গো বিহাইন্ড প্রিজন, তার জেলের ভিতরে যেতে হয়েছিল সেভারাল টাইমস, অনেকবার, বাট হি এনজয়েড দ্য স্ট্যাটাস অফ বিং মোস্ট সেলিব্রেটেড প্রিজনার অফ দ্য ওয়ার্ল্ড, এবং সে একজন বিখ্যাত প্রিজনার হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছিল। হি ওয়াজ লাইক এ মিথিক্যাল ক্যারেক্টার, অলৌকিক মানুষ হিসেবে সে একজন ছিল। টু অল সাফারিং হিউম্যানিটি, অর্থাৎ যতগুলো সাফারিং হিউম্যানিটি ছিল, অর্থাৎ যারা ভোগ করতেছিল, কষ্ট ভোগ করতেছিল, তাদের একজন মিথিক্যাল বা অলৌকিক চরিত্র হিসেবে নেলসন ম্যান্ডেলা ছিলেন। হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক যে সাক্ষ্য সেটা ছিল, ক্যান বি ফাউন্ড ফ্রম হিজ স্টেটমেন্ট গিভেন ফ্রম রোবোনিয়া ট্রায়াল, অর্থাৎ রোবোনিয়া ট্রায়ালে যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা ছিল তার পলিটিক্যাল টেস্টিমনি। ফর অল হিজ লাইফ, তার সারা জীবন, হি ফট এগেনস্ট অল কাইন্ডস অফ অপারেশন অ্যান্ড জাস্টিস, সে শুধু হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সে বলেছিল যে আমি যত ধরনের ব্ল্যাক ডমিনেশন আছে সেটার বিরুদ্ধেও সংগ্রাম করেছি। সুতরাং এটাই ছিল প্যাসেজ। আমরা আসলে এটা পড়ে বুঝে যেতে পারি পুরো প্যাসেজটা কী সম্পর্কে, এটাই ছিল সামারির মূল বিষয়। সো এই গেল তোমার ফার্স্ট পেপারের একেবারে প্রথম গুরুত্বপূর্ণ যে প্যাসেজটা আমাদের ছিল সেটা। নেক্সট ক্লাস আপলোড হবে তোমাদের আগামীকালকের পরের দিন, অর্থাৎ পরশুই তোমাদের নেক্সট ক্লাসটা আপলোড হয়ে যাবে সেকেন্ড প্যাসেজের উপর। সো টিল দেন, বেস্ট অফ লাক।